দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন আজকের পর্বে সকলকে স্বাগত। আজ স্টুডিওতে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। একসময় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। দলে সংস্কারের দাবি তুলে জামায়াত থেকে বহিষ্কৃত হলেও নতুন দল এবি পার্টি গঠন করেছেন। আজ আমরা কথা বলতে চাই দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং আগামী দিনের রাজনীতি নিয়ে তার ভাবনা। স্বাগত এশিয়া পোস্টের আয়োজনে। কেমন আছেন? আছি ভালো। আজকে প্রথম এশিয়া পোস্টে আসলাম, বেশ ভালোই লাগছে। 5 আগস্টের পরে রাজনৈতিক মঞ্চে এবং সমীকরণে আপনি বিশেষ করে আপনার দলের ভালো উপস্থিতি ছিল, কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আপনার এবং আপনার দলের উপস্থিতি খুব কম চোখে পড়ছে। এখন কথা কম বলছেন মনে হয়। না, আসলে তো নির্বাচনটা আমাদের জন্য, আমরা আসলে নির্বাচনের জন্য তো সেভাবে দল আকারে গড়ে উঠি নাই। আমাদের দেশে নির্বাচনের একটা ট্র্যাডিশনাল পজিশন আছে, সেটা হচ্ছে আপনার প্রত্যেক আসনে আপনার খুব পরিচিত শক্তিশালী প্রার্থী থাকতে হয়, আপনার মার্কার পরিচিতি থাকতে হয়, আপনার একটা সাংগঠনিক সুদৃঢ় অবস্থান এবং অর্থনৈতিক শক্তি থাকতে হয়। তো আমরা যেহেতু নতুন দল, আর আমরা বেশি ফোকাস করেছিলাম আন্দোলনের দিকে, নির্বাচনমুখী ফোকাসটা আমাদের ছিল না। ইচ্ছা করেই আমরা কিছুটা সময়, মানে এই যে মানে বলতে পারেন যে কষ্ট বা দ্বিধা, এগুলো ঝেড়ে উঠে দাঁড় করানোর জন্য একটু সময় নিয়েছি। আপনি নিজে যেই দল থেকে বহিষ্কার হলেন সেই দলের সাথে আবার জোটে যেতে হলো, এটা আপনার কাছে মেনে নিতে কেমন লেগেছে আসলে? হ্যাঁ, এটা তো মানে অ্যাজ এ প্রিন্সিপাল এটা তো যায় না, এটা তো যাওয়ার কথা না। কিন্তু আমাদের যেহেতু রাষ্ট্রীয় স্বার্থটাকে, অর্থাৎ জুলাই স্বার্থটাকে আমরা প্রাধান্য দিয়েছি। দেখেন, আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম, আমরা প্রায় চাচ্ছিলাম, বিএনপি যেহেতু বড় দল, বিএনপি যেহেতু সব কিছুতেই তারা দ্বিমত করছিল, আমরা চেয়েছিলাম যে বিএনপিকে কনভিন্স করতে যে কিছু জিনিস মেনে নেন না আপনারা। এত বড় একটা অভ্যুত্থান, 15 বছরের অগণতান্ত্রিক শাসন, ফ্যাসিবাদী শাসনের মধ্যে থেকে আমাদেরকে তো একটা নতুন ধাঁচে রাজনীতি শুরু করতে হবে। তো বিএনপিকে যখন আমরা এটাতে পেলাম না, বিএনপি যেহেতু প্রত্যেকটা মৌলিক জায়গায় তারা যখন নোট অফ ডিসেন্ট দিচ্ছিল, তখন জামাতকে আমরা দেখেছি যে তারা জুলাইয়ের এই অভ্যুত্থানের জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তাদেরকে আমরা পেয়েছি আন্তরিক। জামাতের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শিক জায়গায় পার্থক্য, কিন্তু প্র্যাকটিক্যাল মুভমেন্টের জায়গায় জুলাই সনদের প্রেক্ষিতে আমরা দেখেছি যে আমাদের মতটা মিলছে। অভ্যুত্থানের সময় কি হয়েছে, বিএনপি, জামাত, এবি পার্টি বা এখন যারা এনসিপি, তারা তো তখন কোনো ওইভাবে দলের ছিল না। আমরা তো একাকার হয়ে কাজ করেছি। তখন তো আমরা দ্বিধা সংকোচ ভুলে গিয়েছি, কার সাথে কি বিরোধ, কে আমাকে বহিষ্কার করেছে, কে করে নাই। তার চাইতে গুরুত্বপূর্ণ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। এখনো আমরা বাধ্য হয়েছি যে জুলাই অভ্যুত্থানের যে মূল প্রায়োরিটি, জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটাকে প্রায়োরিটি দিতে গিয়ে জামাতের সাথে আমরা নির্বাচনী অ্যালায়েন্সটা করতে হয়েছে। এই অ্যালায়েন্সটা অনলি ফর দি ইলেকশন অ্যান্ড জুলাই সনদ বাস্তবায়নের ইস্যু, এটা কোনো মতাদর্শিক অ্যালায়েন্স না। আচ্ছা, একটা প্রশ্ন এর মধ্যে করি। আপনি যেহেতু জামায়াত থেকে বহিষ্কার হয়েছিলেন, এটা কি আসলে শুধু বহিষ্কারই ছিল, নাকি বিষয়টা এমন যে জামাত থেকে বের হয়েছেন কিন্তু একটা দল করেছেন, জামায়াত নামে রাজনীতি করাটা বাংলাদেশে হয়তো প্রশ্নের মুখোমুখি পড়তে হয়, কিন্তু একই এজেন্ডায় বাস্তবায়ন করবেন অন্য নামে, এমন কি না? না, এমন তো হওয়ার কোনো কথা না। কারণ প্রথম কথা হচ্ছে, এটা যদি এমন হতো তাহলে তো জামাত যখন আবার ফিরে আসলো তার সমহিমায় শক্তিতে, তখন তাহলে আমাদের তো জামাতে ফিরে যাওয়ার কথা ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জামাত থেকে আলাদা। জামাত একটা ধর্মভিত্তিক দল এবং তাদের কর্মসূচি, কর্মনীতি ধর্মকে প্রাধান্য রেখেই করা হয়েছে। আর আমরা একটা অধিকার ভিত্তিক দল, আমরা রাষ্ট্রের অধিকার ভিত্তিক যে সমস্ত কর্মসূচি আছে এবং রাষ্ট্রের সলিউশন বেসড পলিটিক্সটাকে আমরা প্রাধান্য দিয়েছি। তো সুতরাং এখানে তো আমরা যদি কোনো মতে জামাতের গন্ধ সরিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করতাম, তাহলে তো আমরা ওই আদর্শের জায়গা তো পরিবর্তন করতাম না। অনেকে মনে করে যে আমরা জামাতকে ভাঙতে চেয়েছিলাম। তো জামাতকে ভাঙতে চাইলে তো আমরা জামাতের নীতি রাখতাম, কারণ জামাতের যারা রাজনীতি করেন তারা তো একটা ইসলামিক মতাদর্শের রাজনীতি করেন। সে যদি জামাত ছাড়তে হয়, তাকে আরেকটা বেটার ইসলামিক মতাদর্শের দলে যাবে। সে তো ইসলামিক মতাদর্শের বাইরের কোনো দলে তো সে যাবে না। সুতরাং আমরা দলটাই করেছি যাতে এটা কেউ আমাদেরকে ব্লেম করতে না পারে যে আমরা জামাতকে ভাঙতে চাইছি। আমরা কিন্তু জামাতকে ভাঙতে চাইনি। আমি যখন জামাতে ছিলাম তখন জামাতের সংস্কার চেয়েছি, সেটা চাপটা শেষ। এখন আমরা যখন নতুন রাজনীতি করতে এসেছি, এটা সম্পূর্ণ আপনি দেখবেন এবার যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যে প্রপোজিশন দিয়েছি
যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন কালচার, আমাদের মানে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরিবর্তন আনতে হবে, পুরানো রাজনীতি আমরা করব না। এবং আপনি দেখবেন জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের পুরো রাজনৈতিক কাঠামোটা কিন্তু পুরানো কালচারের মধ্যে আছে। আচ্ছা, আপনি এই যে জামাতের যে সংস্কারের দাবি তোলার পরপরই আপনি বহিষ্কার হয়েছেন, কি কি সংস্কার চেয়েছিলেন আপনি? না, আমরা তো মৌলিক দুটো কথা ছিল স্ট্রং, আর একটা ছিল সেটাও তো স্ট্রং না, বাট ওইটাও একটা ইম্পর্টেন্ট। প্রধান ছিল যে জামাতকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে পরিপূর্ণ রাজনৈতিক দল আকারে গড়ে তোলা। জামাত কিন্তু একটা ইসলামিক রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলে যেটা হয় যে সে ফুল ফ্লেজেড পলিটিক্যাল পার্টি আকারে তার আসতে অনেক দ্বিধাসংকোচ তৈরি হয়, তার অনেক ব্যারিয়ার তৈরি হয়। আপনি দেখবেন যে বিএনপি যে কাজটা করছে বা আওয়ামী লীগ যে কাজটা করছে, এটা কিন্তু মানুষ সহজে মেনে নিচ্ছে, কিন্তু জামাত যখন করছে সেটা জামাতকে মেনে নিচ্ছে না। সে ফর এক্সাম্পল ধরেন, বিএনপির লোকেরা তালি দিয়ে মিছিল করছে, বা অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, হ্যাঁ, অমুক ভাইয়ের দুই নয়ন, এই ধরনের ব্যক্তি কেন্দ্রিক স্লোগান দিচ্ছে। এটাকে কিন্তু কেউ খারাপভাবে নিচ্ছে না। যখনই জামাত নিচ্ছে এ ধরনের একই রকম কাজ, তখন বলছে জামাত তালি দিচ্ছে, এটা কি ইসলামী শরিয়া সম্মত কিনা। বা কোনো ব্যক্তিকে যখন জামাত ফোকাস করছে, তখন মানুষ প্রশ্ন তুলছে যে এটা ইসলাম সম্মত কিনা, এই ধরনের মানে আদর্শের পরিবর্তে ব্যক্তি পূজা বা ব্যক্তিকে কেন্দ্র করে করা অসুবিধা কি, ইত্যাদিতে নানা প্রশ্ন তুলছে। ঠিক আছে, অর্থাৎ জামাতকে প্রশ্ন করছে অলওয়েজ তার আদর্শের বিচারে, হ্যাঁ, আর বিএনপি আওয়ামী লীগকে করছে রাজনৈতিক কালচারের বিচারে। আমরা এই আলোচনাটা তুলেছিলাম যে জামাতের মধ্যে এই আলোচনাটা হওয়া দরকার, যে আমরা যেহেতু ক্ষমতায় গিয়ে পরিবর্তন করতে চাচ্ছি, মানে জামাতের নীতিতে, যে জামাত চায় কি রাষ্ট্রটাকে একটা আদর্শিক জায়গা থেকে পরিবর্তন করতে। তা আদর্শিক জায়গা থেকে পরিবর্তন করার পথ কিন্তু নির্বাচন না, আদর্শিক জায়গা থেকে পরিবর্তনের পথ হচ্ছে বিপ্লব। তা আপনি যখন, ঠিক আছে, বিপ্লবের পথ বাদ দিয়ে আপনি যখন গণতান্ত্রিক ধারায় যাবেন, তখন সেখানে আপনাকে অনেকগুলো কম্প্রোমাইজ করতে হবে। সেই কম্প্রোমাইজটা কখনো কখনো মনে হবে এরকম যে আপনি আদর্শের সাথে আপনি মানে কি বলছেন, কম্প্রোমাইজ করছেন, মানে আদর্শের সাথে আপোষ করছেন। তো ধর্মীয় আদর্শের সাথে আপোষ করাটা তো মানে থিওলজিক্যাল জায়গা থেকে গুনাহ। সেটা, এই পরিবর্তনটা কি আসলে দলের নাম পরিবর্তনের কথাই শুধু, নাকি দলের আদর্শগত কর্মকৌশলগত? আদর্শগত আমি বলছি কর্মকৌশলগত। সেখানে অনেকগুলো মানে আলোচনা হয়েছিল বিভিন্নভাবে। আমরা বলেছিলাম যে এমনও হতে পারে যে জামাতের একটা হবে ধর্মীয় ভিত্তিক, তাদের যে নৈতিক ট্রেনিং, এটা একটা আলাদা অপশন থাকতে পারে, উইং থাকতে পারে। আর একটা হতে পারে ফুললি পলিটিক্যাল উইং, এখানে শুধু রাজনৈতিক মধ্য দিয়ে আলোচনা হবে। যেমন এবার জামাত দেখবেন নির্বাচনে প্রচুর পরিমাণে তারা ইনক্লুসিভনেস শো করেছে, যেটা তাদের রেগুলার নীতিমালার সাথে মানে যায় না, তাদের আদর্শের সাথে যায় না। যেমন ধরুন, জামাত অতীতে কখনো নারী পুরুষ একসাথে মিছিল করে নাই, নারী পুরুষ একসাথে মিটিং খুব কম করেছে, সাধারণত করে না জামাত, কিন্তু ইলেকশনের সময় তারা করেছে। তার মানে কি, যে ইলেকশনের যে ফরম্যাট, বিএনপি আওয়ামী লীগের যে ফরম্যাট, সেই ফরম্যাটে সে অংশ নিয়েছে। আমার মনে হয় আজ হোক কাল হোক জামাত কিন্তু আমরা যে পরিবর্তনের কথা বলেছি সেই পরিবর্তন ধারা জামাত আসবে। সেটাতে কি জামাতে ইসলাম নাম রেখে সম্ভব? হয়তো জামাতের নামও বদলিয়ে ফেলবে জামাত, কারণ জামাতের কিন্তু এই ধরনের অনেকগুলো উইং আছে। যেমন আপনি দেখবেন জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে একটা সংগঠন আছে, এখানে আশেপাশে কোথাও কিন্তু ইসলামের নাম নাই। এইভাবে যেমন জামাতের অনেক কালচারাল উইং আছে, সেখানে কিন্তু ইসলামিক নাম ব্যবহার করে নাই জামাত। জামাতের বিজনেসম্যানদের উইং আছে, সেখানে কিন্তু ইসলামিক নাম ইউজ করে নাই জামাত। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় আছে যে ইসলাম নাম থাকার কারণে কিন্তু যারা খুব ধর্ম চর্চা করতে চায়, তারা কিন্তু ইসলাম নাম থাকার কারণেই হয়তো জামাতকে সমর্থন করে। তাদের সমর্থন কই যাবে? এটাই তো ব্যাপার হচ্ছে যে জামাত কেন তার মানে সংস্কারটা করতে চায় না বা পারে না। সে চিন্তা করে যে আমি আমার মূল থিওলজি বা আমার মূল মতাদর্শ তো ইসলাম বা মূল আদর্শ তো ইসলাম, তো আমি যদি ইসলামই না থাকে তাহলে ইসলামপন্থী লোকেরা আমার এখানে আসবে কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ইসলামপন্থী লোকদেরকে আকর্ষণ করতে চান, তাহলে তো আপনার আরেকটা আকর্ষণ হারাবেন। আপনি যারা ধরেন ইসলামকে ওইভাবে রাজনৈতিক আকারে পছন্দ করেন, মডার্ন কালচার যেটা, যারা ধরেন অমুসলিম, যারা ধরেন যেটা অ্যাপারেন্টলি আমরা মনে করি ইসলাম পছন্দ করে না, অর্থাৎ গান বাজনা, নাচ, খেলাধুলা ইত্যাদি নানা রকমের, তাহলে তো এটা তো আপনার দলে রাজনৈতিকভাবে এরা আপনার কাছে ভিড়বে না, দলটা সার্বজনীন হতে পারবে না। তাহলে আপনি যদি মনে করেন যে না, ওরা আমার আসুক না আসুক আমার কিছু আসে যায় না, আমি চাই যারা ইসলাম লাভার
যারা ইসলামকে প্রতিষ্ঠিত করে তাদেরকে, তাহলে আপনি দলটাকে ওইভাবেই তৈরি করেন। না আপনি তো ভোটের সময় গিয়ে আবার তাদের সহযোগিতা চাচ্ছেন। যেমন জামাত এবার প্রচুর পরিমাণে হিন্দু সম্প্রদায়ের লোকদের সমর্থন চেয়েছে, তাদের সাথে মিটিং করেছে, ইভেন তাদের পক্ষ থেকে একজন প্রার্থীও দিয়েছে। আমাদের কথাটা ছিল এখানে যে আপনি যেহেতু এটা চাচ্ছেন, ঠিক আছে, তাহলে ফরম্যাটটাকে সেভাবে সাজিয়ে নেন। আচ্ছা, এই সংস্কার যদি জামাতে হয়ে যায়, আপনি কি আবার জামাতে ফিরবেন? প্রথম কথা হচ্ছে এই যদি নিয়ে তো কথা তো খুব কঠিন। কথা হচ্ছে যে আমার তো আলাদা রাজনৈতিক দল করতেই হবে এমন কোনো কথা না। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের স্পষ্ট পরিষ্কার, আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটাতে নাগরিকের অধিকারটা সুনিশ্চিত হবে, এবং এই রাজনৈতিক এই নাগরিক অধিকারটা সুনিশ্চিত হওয়ার জন্য এখানে আদার্স যে বিভেদগুলো আছে এগুলো দূর হবে। এটা যদি আজকে বিএনপি এনশিওর করতে পারে, এটা যদি আজকে আওয়ামী লীগ এনশিওর করতে পারে, তো আমার আলাদা দল করার তো দরকার নাই। সেক্ষেত্রে আমার আর রাজনীতি করারও দরকার হবে না। বা আমি যদি মনে করি যে আমার কাজ হয়ে গেছে, তাহলে তো আমি রিটায়ারমেন্টও যেতে পারি। আমি বিশ্বাস করি বাংলাদেশে জামাত একটা ধর্মীয় রাজনীতির আলোকে, সে যে লম্বা জার্নি করেছে, সে যে নানা ধরনের মানে ফাইট করেছে, স্ট্রাগল করেছে, জামাত যদি তাকে সংস্কার করতে পারতো, জামাত আরো 10 বছর আগে ক্ষমতায় চলে আসতে পারতো, জামাত আরো 10 বছর আগে বাংলাদেশের মানুষের মানে সে কাছে যেতে পারত। কিন্তু আপনি এবার নির্বাচনেও দেখবেন বহু জায়গায় দেখা গেছে যে জামাতের এই অনেক প্রোগ্রেসিভ আইডিয়াগুলোর সাথে আবার তাদের যারা ধর্মীয় বয়ানের উপরে ভিত্তি করে রাজনীতিতে এসেছেন তাদের অনেক বিতর্ক তৈরি হয়েছে। যেমন আপনি এই যে কিছুদিন আগে জামাতের পক্ষ থেকে শহীদ মিনারে যাওয়া হয়েছে, আপনার যে স্মৃতিসৌধে যাওয়া হয়েছে, সেটা নিয়ে দেখবেন প্রচুর বিতর্ক উঠেছে এবং জামাতের পক্ষ থেকে পরিষ্কার ক্লারিফিকেশন নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি ধর্মের যে বিধান, ধর্মের বিধান তো প্রথম থেকেই একই আছে, তাই না? ধরুন আমাদের ইসলাম ধর্ম শিরকে, মূর্তি পূজাকে গ্রহণ করে না, এটা প্রথম থেকেই ছিল। কিন্তু আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেছেন ওনার সমর্থন তৈরি হয় না, ওনার ক্ষমতা তৈরি হয় না, তখন কিন্তু ওই মূর্তিগুলো মানে কাবা শরীফের মানে প্রান্তরে ছিল, সে অবস্থায় উনি কিন্তু সেখানে বিচরণ করেছেন, সে সোসাইটিতে করেছেন। পরে যখন উনি সমর্থন পেয়েছেন, উনি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেয়েছেন, তখন ওই যে ইসলামিক নীতিটা যখন রাষ্ট্রীয় আইনে পরিণত হয়েছে, তখন তিনি সেটাকে আস্তে 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 ইমপ্লিমেন্ট করেছেন। অর্থাৎ কথা হচ্ছে আইনটা হবে জনগণের সম্মতির ভিত্তিতে। আইন কিন্তু আছে, কিন্তু সেটা রাষ্ট্র যখন ইমপ্লিমেন্ট করবে, তখন রাষ্ট্রকে জনগণের সম্মতির ভিত্তিতে সেটা একটা সম্মতি তৈরি করলে তারপরে সেটা রাষ্ট্রীয় আইনে পরিণত হয়। আপনি বলছিলেন যে রাজনৈতিক প্রয়োজনে জামাত জোটে আপনি গেছেন, জোটের চিন্তাটা জোটের জায়গায়, কিন্তু এবি পার্টির চিন্তাটা এই নির্বাচন নিয়ে কেমন প্রত্যাশা ছিল? এবি পার্টির, আমি তো বললাম যে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যে আইডিয়া করে এগিয়েছিলাম, সেই প্রত্যাশা তো পূর্ণ হয় নাই। কারণ আমরা চেয়েছিলাম তো একটা আলাদা করে একটা তৃতীয় শক্তি আকারে দাঁড়ানোর জন্য। তো এই যে এখন ধরেন দুইটা শক্তি মুখোমুখি, বিএনপি এবং জামাত, আমাদেরকে বাধ্য হয়ে নির্বাচনের এলাইয়ের কারণে আমাদেরকে একটা শক্তির সাথে যেতে হয়েছে। এখন বিএনপি জামাতের মধ্যে কিন্তু প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। দেখেন কি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, এক পক্ষকে বলছে গুপ্ত, এক পক্ষ আরেক পক্ষকে বলছে খাম্বা। হ্যাঁ, এখন আজকের মানুষের কাছে, আজকের আপনি যদি সাধারণ জনগণের কাছে প্রশ্ন করেন, কে কখন গুপ্ত রাজনীতি করেছে বা কে কখন খাম্বার কথা বলে মানুষকে প্রতারিত করেছে, এটা নিয়ে কি মানুষের এখন মানে প্রশ্ন আছে? নাই তো। এখন মানুষের প্রশ্ন হচ্ছে যে আপনারা দুই দল মিলে রাষ্ট্রটাকে এমন জায়গায় নেবেন কিনা যেখানে আমাদের কখনোই পরিচয় গোপন করে গুপ্ত পরিচয়ে রাজনীতি করতে হবে না, বা রাষ্ট্রটা মানে আমাদের সুশাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এমন একটা জায়গায় যাবে কিনা যে কেউ আর খাম্বা লাগিয়ে আমাকে বিদ্যুতের কথা বলে প্রতারিত করতে পারবে না। মানুষ তো এটাই চায়। এখন সমস্যা হচ্ছে যে আমরা এখনো পুরনো জায়গায় পড়ে আছি। আমরা যখন জামাতের সাথে ঐক্যে থাকবো, তখন ওই যে পুরনো রাজনীতির দায়টাও আমাদের কাছে থাকবে। কিন্তু আমাদেরকে থাকতে হচ্ছে কেন? আমাদেরকে থাকতে হচ্ছে জুলাই ইস্যুতে। কারণ জুলাই ইস্যুতে আমাদের কাছে মনে হচ্ছে জামাতের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ঠিক আছে, কিন্তু জুলাই ইস্যুতে জামাতকে মোর বিএনপির চাইতে আমাদের কাছে আন্তরিক মনে হচ্ছে। আচ্ছা, আপনি যে গুপ্তর কথা বললেন, আপনি নিজেও একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, দায়িত্ব পালন করেছেন। গুপ্ত ট্যাগটা দেওয়াই হচ্ছে মূলত ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে। ছাত্র শিবির কি আসলে গুপ্ত সংগঠন কিনা? না, ছাত্র শিবির গুপ্ত সংগঠন হলে আপনি ছাত্র শিবিরের নাম জানলেন কিভাবে? ছাত্র শিবির তো গুপ্ত সংগঠন না। ছাত্র শিবিরের একটা পলিসি আছে,
সেই পলিসি হচ্ছে যে সে যখন কোথাও রাজনীতি করতে পারে না, প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, তাকে যখন কোথাও সাংগঠনিক তৎপরতা চালাতে বাধা দেওয়া হয়, তখন সে সেখানে এক ধরনের আন্ডারগ্রাউন্ড তার সাংগঠনিক তৎপরতাটা পরিচালনা করে। এটা আপনাকে যদি আমি আপনার পরিচয়ে চলতে বাধা দেই, আপনি তো তখন এক ধরনের কর্মকৌশল নেবেন। ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারতো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারতো না, আপনার তো মনে আছে যে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে ছাত্র শিবির সন্দেহ করে তাকে মারা হয়েছে। ওই যে বিশ্বজিৎ পুরানো ঢাকায় একজন দর্জিকে তাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে নৃশংসভাবে। তো এরকম পরিস্থিতিতে ছাত্র শিবিরের একটা কৌশল ছিল যে তারা তাদের দলীয় পরিচয়কে না নিয়ে তারা বিভিন্ন নামে তারা সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। এটা তো একদম প্রকাশ্য ব্যাপার, এটা কোনো গোপন কিছু না। কারণ আমার মনে আছে আমি যখন 88 সালে ছাত্র শিবির করি, 88 সালে প্রথম আমি ছাত্র শিবিরের কর্মী হই, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি আছে এবং আমরা সেই নামগুলো জানতাম, কারা প্রেসিডেন্ট, কারা সেক্রেটারি, কারা কি। কিন্তু এগুলো তো পাবলিকলি আসতো না, পেপার পত্রিকায় আসতো না। তাহলে এটাকে তো আপনি গুপ্ত বলতে পারেন, আবার কিছুটা আধা গুপ্ত আধা ঘোষিত বলতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যদি কাউকে কোনো তৎপরতা বন্ধ রাখতে দেন, যেমন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ না, তো আওয়ামী লীগ তো তৎপরতা চালাচ্ছে। বিএনপি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে না, বিএনপি অফিস ভেঙে দেওয়া হয়েছে, বিএনপির পরিচয় পাইলে লোকদেরকে গ্রেফতার করা হয়েছে। তাহলে তো বিএনপি নিঃশেষ হয়ে যাওয়ার কথা। এত বিএনপি আসলো কিভাবে? এত বিএনপির লাখ লাখ কর্মী কোত্থেকে আসলো? তাহলে কোনো না কোনোভাবে তো তারা সার্ভাইভ করেছে। আপনি যখন আমরা সামরিক শাসন আমলে কি করি, তখন রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, আমরা কি সবাই সবার আদর্শ রাজনীতি বাদ দিয়ে দিই? আমাদের যারা বাম আন্দোলন করেন তাদের হিস্ট্রি হচ্ছে গোপন রাজনীতির হিস্ট্রি। তারা সকলেই গোপন পরিচয় গোপন করে করে কোনো না কোনো ফরম্যাটে সার্ভাইভ করেছেন। সুতরাং এটাকে তো আপনি অন্যায় বলতে পারেন না। হ্যাঁ, আপনি যদি অন্যায় বলেন, আমি যেমন ছাত্র শিবিরকে যদি কেউ গুপ্ত বলে, বা আমি তো এটা তো রাগ করার তো কিছু নাই, বরং এটা তো ছাত্র শিবিরের সক্ষমতার প্রকাশ যে সে ক্রাইসিসের সময়ও সে নিজেকে সার্ভাইভ করেছে। আর গুপ্ত রাজনীতি তো ইনহেরিট করেছে আমাদের দেশের ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, বামদের পক্ষ থেকে, বামদের দ্বারা। বামদের প্রচুর হিস্ট্রি পাবেন আপনি, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিভিন্ন পাটকলে, বিভিন্ন মিলে তারা শ্রমিক আকারে সেখানে কাজ করেছে। নিজের পরিচয়, সে যে একজন গ্রাজুয়েট, সে যে একজন মাস্টার্স পাস, এই পরিচয়টা গোপন করে সে একজন শ্রমিক আকারে সেখানে চাকরি করে। আচ্ছা, তাহলে কি ছাত্র শিবিরের এই গুপ্ত বিষয়টা নিয়ে গর্ব করা উচিত কিনা? গর্ব করারও কোনো বিষয় নাই। আমি মনে করি যে এটাতে রাগ করার কিছু নাই। এটা নিয়ে যে উত্তেজনা, এটা নিয়ে যে ক্ষোভ, রাগ, এটা নিয়ে কিছু করার নাই। কথা হচ্ছে যে আপনি এটা করেছেন, এটা আপনার রাজনৈতিক কৌশল ছিল, এটা বলার মধ্যে তো কোনো আমি আপত্তি দেখি না। আমাদের দেশে তো গুপ্ত ডিপার্টমেন্টই আছে না, গোয়েন্দা বিভাগ। তো গোয়েন্দা বিভাগ মানে কি? তো গুপ্ত প্রতিষ্ঠান। কারা কারা গোয়েন্দা আমরা কি জানি? সবাইকে চিনি। কিছু থাকে পরিচিত, কিছু থাকে অপরিচিত। আপনি দেখবেন আমাদের দেশে বলে এই অমুকের এজেন্ট, অমুকের এজেন্ট, কিভাবে বলে? এই জিনিসগুলো নিয়ে বিতর্কটা আমি মনে করি আননেসেসারি পলিটিক্যাল অ্যারেনায় এটা নিয়ে ঝগড়া করা হচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে এবং সংঘাতে রূপ নিয়েছে, বিশেষ করে চট্টগ্রামে দেখা গেছে এবং ঢাকায় তো এই ঘটনাগুলো ঘটছে, এটাকে কিভাবে, আপনার পর্যবেক্ষণ কি, কিভাবে মূল্যায়ন করবেন? আমার পর্যবেক্ষণ হচ্ছে এই জামাত এবং বিএনপি 91 সালের যে অতীত পজিশন ছিল, ঠিক সেখানে আবার ফিরে যাচ্ছে। আপনি দেখবেন 91 সালে বিএনপি জামাত কিন্তু যৌথভাবে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ জামাতের সাপোর্ট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। পরে দেখা গেল যে জামাতের সাপোর্ট আর বিএনপি লাগছে না, উপনির্বাচনের ফলে বিএনপি পুরো তাদের মেজরিটিটা পেয়েছে। এরপরে কিন্তু প্রচুর মারামারি হয়েছে বিএনপি এবং জামাতের সাথে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। এই ব্যাপক সংঘর্ষটা 96-তে এসে দেখা গেল বিএনপি জামাতের ঐক্যটা আর থাকে নাই। আলাদা বিএনপি ইলেকশন করেছে, জামাত আলাদা ইলেকশন করেছে। আলাদা ইলেকশন করার কারণে দুই দলেরই বিপর্যয় হয়েছে। সম্ভবত বিএনপি 36 না 37টা আসন পেয়েছে, আর জামাত পেয়েছে 2টা না 3টা আসন। পরে তারা বুঝতে পেরেছে এই যে তারা মারামারি, কোন্দল, গন্ডগোল করলো, একজনের রক্ত ঝরালো ক্যাম্পাসে, পরে তারা কিন্তু 2001-এ এসে একেবারে জোটবদ্ধ ইলেকশন করেছে।
এবং সেই যে 2001-এ তারা জোটবদ্ধ হয়েছে, সেই জোট এসে ভেঙেছে আপনার এই যে 2024 সাল বা 22 সালের দিকে এসে। এই যে লম্বা 20 বছরের তাদের যে ঘাটছাড়া ছিল, এখন আবার তারা আগের সেই 91-এর রাজনীতিতে ফিরে যাচ্ছে। একজন আরেকজনকে টিজ করছে, জামাতের লোকেরা বিএনপি নেতারকে অপমান করে কথা বলছে, বিএনপির লোকেরা জামাতের আমিরকে খুব বাজে ভাষায় মানে নানা ধরনের মিম বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, এআই দিয়ে বানাচ্ছে, এবং একজন আরেকজনকে গুপ্ত, একজন আরেকজনকে খাম্বা, নানা ভাষায় তারা একে অপরকে অপমান করছে। তারপরেও এই 24-এর যে আন্দোলন, সেখানে ছাত্রদের নেতৃত্বেই আন্দোলন হয়েছে। বিশেষ করে বড় দুইটি ছাত্র সংগঠন যদি বলি, ছাত্র শিবির, ছাত্র দলের ব্যাপক অংশগ্রহণ ছিল, সরাসরি তারা কাজ করেছে। কিন্তু এই 24-এর আন্দোলনের পরপরই তাদের দূরত্ব বাড়তে শুরু করেছে, এখন সংঘাতের রূপ নিচ্ছে। এই কোনোভাবে কি সংঘাত এড়ানো যেত কিনা? অবশ্যই এড়ানো যেত, এবং এটা যদি না এড়ানো হয় আলটিমেটলি কি হবে বলেন? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি যে জামাত শিবির বা জামাত শিবিরের প্রতি যাদেরকে একটু মানে সফট কর্নার মনে হয়েছে, আওয়ামী লীগ সবাইকে তো রাজাকার ট্যাগ দিয়েছে। আপনি মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার ডেকেছে আওয়ামী লীগ। তো এই মানে জামাতকে বা শিবিরকে রাজাকার রাজাকার বলে যদি শুধু তাদেরকে বলতে একটা কথা ছিল, এবং এটা যুক্তিগ্রাহ্যভাবে বলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আওয়ামী লীগের নীতির বিরুদ্ধে গেলেই তাকে রাজাকার ট্যাগ দেওয়ার যে রাজনীতি, এটা তো আওয়ামী লীগের জন্য ক্ষতি হয়েছে, এটা জামাতের জন্য বরং পজিটিভ হয়েছে। এবং রাজাকার শব্দটাকে মানুষ ঘৃণার চাইতে, মানুষ একটা সময় এটাকে সহজ করে নিয়েছে, যে রাজাকার গালি দিলে আর কারো আর খারাপ লাগে না। আপনি তো দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে রিভোল্ট করেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এটা তো একটা রিভোল্ট করার মতো ঘটনা ঘটে দিল। আবার দেখেন, এই আওয়ামী লীগই তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছিল লম্বা সময় ধরে, যে খাম্বা, তারপরে আপনার ওই যে হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি, তারেক রহমানের দুর্নীতি, খালেদা জিয়ার দুর্নীতি, অনেক অপপ্রচার চালিয়েছে। আপনি কখনো দেখবেন না যে বিগত 15 বছরে জামাতের লোকেরা কখনো বিএনপির লোকদেরকে এই খাম্বা বা এই হাওয়া ভবন নিয়ে টিজ করেছে। কখনো দেখবেন না গত 15 বছরে বিএনপির লোকেরা জামাতকে রাজাকার বলে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছে, তাই তো? তাহলে আপনারা যে এখন একে অপরকে হেয় প্রতিপন্নের কথা বলছেন, তার মানে আপনারা সবাই হাসিনার চরিত্র ধারণ করছেন। যখন তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তখন আপনি অটোমেটিক্যালি হাসিনার ভাষায় তারেক রহমানকে আঘাত করছেন। আবার আপনি যখন জামাতকে আঘাত করতে চাচ্ছেন, জামাতকে নতুনভাবে কোনো যুক্তিতর্ক দিয়ে আঘাত না করে আপনি হাসিনার ভাষায় তাকে আঘাত করছেন। তার মানে আপনি হাসিনার রাজনীতিটাকে আবার এখানে স্ট্রেংথেন করে দিচ্ছেন, দুই দলই মনের অজান্তে। সেজন্য আমার অনুরোধ থাকবে, যেহেতু আপনি কথাটা তুলেছেন, আমার অনুরোধ থাকবে, আপনারা জামাতের সাথে বিরোধ, বিএনপির সাথে বিরোধ, দুই পক্ষের বিরোধ নিয়ে আপনারা যুক্তি নিয়ে কথা বলেন। জামাতের কি কি জায়গায় ত্রুটি আছে সেটা বলেন। আমরা জামাতের জামাতের জায়গায় আমি ক্রিটিক্যাল কথা বলবো। আমি জামাতের লোকদেরকে অযথা যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, এটা তো জামাতের পক্ষে যাবে। আমি যদি বিএনপির লোকদেরকে কোনোভাবে, যেমন ধরেন বিএনপির বহু লোক আছে যাদের অনেক অবদান, যাদের অনেক কষ্ট, ত্যাগ, রক্ত, তাদের শহীদ হয়েছে, তারা গুমের শিকার হয়েছে, আমি যদি বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করি, বালুর ট্রাক সরাইতে পারো না, এটা সেটা, বালুর ট্রাক তো বিএনপি সরাইতে পারে নাই, আপনারা সরাইতে পারছেন? পাল্টা প্রশ্ন করলে, তাহলে আপনারা যে এখন একে অপরকে আঘাত করছেন, আপনাদের সহ্যবীর্যের কথা তো মানে আওয়ামী লীগের কাছে আসলে সেই সহ্যবীর্য তো নাই। আপনার সহ্য হচ্ছে বিএনপির উপরে, আপনার সহ্যবীর্য হচ্ছে জামাতের উপরে। তা আপনারা তো একে অপরের বন্ধু ছিলেন, একজন আরেকজনের। এই জন্য ক্রিটিক্যাল জায়গাটা আসতে হবে ফ্যাক্ট বেসিসে। এটা কি ক্ষমতার লড়াই বলবেন কি? আমি তো আপনার কথার সাথে একমত, এটা একটা ক্ষমতার দ্বন্দ্বের জায়গায় চলে আসছে। এবং আমি মনে করি না যে নতুন প্রজন্ম এই দুই দলের এই যে মানে অযৌক্তিক বিতর্কটাকে পছন্দ করবে না। তবে নতুন প্রজন্ম বিএনপির কাছ থেকে হতাশ হয়েছে, কারণ বিএনপি আপনি দেখবেন তার 31 দফা, তার নির্বাচনী প্রতিশ্রুতির যে কথাগুলো ছিল, যেমন বিএনপি খুব জোর গলায় বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু দেখেন এটা হচ্ছে কথার কথা। বাস্তবে আমরা দেখছি সুপ্রিম কোর্টের যেই বিচার বিভাগে যে স্বাধীনতার জায়গায়, সেখানে বিএনপি অক্ষরে অক্ষরে সরে যাচ্ছে। আমরা যদি দেখি মানবাধিকার কমিশনের যেই অবস্থা তৈরি হয়েছিল, গুম কমিশনের যে সুপারিশ বা যে অধ্যাদেশটা দেওয়া হয়েছিল, সেটাকে আইনে পরিণত করতে বিএনপি অক্ষরে অক্ষরে পেছনে সরে যাচ্ছে। দলীয়করণের ব্যাপারে বিএনপির যেই পজিশন ছিল যে তারা দলীয়করণ করবে না, তারা কিন্তু দলীয়করণের জায়গায় অক্ষরে অক্ষরে জুলাই সনদ থেকে পিছনে সরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা নতুন প্রজন্মের কাছে খুব প্রশ্ন তৈরি করবে, এবং এই বেনিফিটটা জামাত পাবে। জামাত নিয়ে যে বিতর্কটা আছে, যে জামাত স্বাধীনতা বিরোধী,
সেই স্বাধীন বাংলাদেশেই প্রথমবারের মতো জামাত বিরোধী দল হয়েছে। অনেকেই বলছেন যে এটা হচ্ছে জামাতের সবচেয়ে বড় উত্থান হয়েছে এবার। হ্যাঁ, এটা তো জামাতের রাজনীতির ইতিহাসে অনেক বড় অ্যাচিভমেন্ট। যেই দেশের স্বাধীনতা জামাত চায় নাই, সেই দেশটাকে জামাত রাজনৈতিকভাবে, এটা তো জামাত কোনো হাইব্রিডভাবে করেছে বিষয়টা এমন না, কিন্তু এটা কোনো আর্টিফিশিয়াল ওয়েতে জামাতের অ্যাচিভমেন্ট তা না। জামাত কিন্তু একদম অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে এই রাজনৈতিক জায়গায়, আপনি দেখবেন জামাতের এবারে যারা এমপি হয়েছেন তারা বহু জায়গায় দেখবেন বিএনপির অনেক বড় বড় অনেক প্রভাবশালী লোকদেরকে হারিয়ে তারা এমপি হয়েছেন, ঠিক আছে। এনসিপির যারা এমপি হয়েছেন, হ্যাঁ, যেমন আমি আমার নিজের কথাই ধরি, আমি প্রায় ৮০,০০০-এর উপরে ভোট পেয়েছি। আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি ৪ বারের এমপি, হ্যাঁ, উনার বয়স হচ্ছে, উনি আমার প্রায় ৩০ বছরের, উনি আমার বড়, এবং উনি ২০০১ সালে আমি উনার পক্ষ হয়ে নির্বাচনের ভূমিকা রেখেছি, কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিয়েছে প্রচুর পরিমাণে। তাহলে এই যে আপনার এই জামাতের যেই মানে ভোটের যে রেশিও এবং জামাতের প্রতি যে মানুষের এই সমর্থন, এটা কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েও জামাত আজকে এই জায়গায় এসেছে। দেখেন, জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে, ঠিক আছে, কিন্তু এখন সে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিচ্ছে, এখন সে স্বাধীনতা দিবস পালন করছে, বিজয় দিবস পালন করছে, সে বাংলাদেশের স্বাধীনতার জন্য সে তার রাজনৈতিক প্রস্তাবনা উপস্থাপন করছে। পিপল বিষয়টা কিভাবে নিচ্ছে? তারপরেও কি বিতর্ক এড়ানো যায়? না, বিতর্ক তো আপনি এড়াতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এই জায়গাটা বুঝতে হবে। যেমন আওয়ামী লীগ যে এবারে যে গণহত্যাটা করেছে, আওয়ামী লীগ হচ্ছে ফার্স্ট পার্টি, আর আওয়ামী লীগকে যারা সমর্থন করেছে আওয়ামী লীগকে, তারা যদি কোনোদিন এই ভুলটা স্বীকার না করে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তাকে সমর্থন করে আমি ভুল করেছি, ততদিন পর্যন্ত তাকে আপনি প্রশ্নটা করতে পারবেন, তাকে আমি প্রশ্নবিদ্ধ করতে পারবো যে আপনি তো এই ফ্যাসিজমকে সাপোর্ট করেছেন। জামাত যতদিন পর্যন্ত না বলবে যে ৭১ সালে পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, গণহত্যা করেছে, জামাত কিন্তু তার পজিশন থেকে সরে এসেছে, এবং এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। আপনি দেখেন, যারা এখন যদি শেখ হাসিনা কালকে গিয়ে ধরেন আগামী রাজনীতিতে ধরেন আওয়ামী লীগ এসে কি করলো, আওয়ামী লীগ এসে ২৪শে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সম্মানে যায় তাদের জায়গায় গিয়ে ফুল দিল, তাদেরকে শ্রদ্ধা জানালো, এটা কিন্তু আমাদের একটা পরোক্ষ বিজয় যে তুমি যাদেরকে হত্যা করেছিলে, তুমি যাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিলে, আজকে তাদেরকে তোমাকে সম্মান দিতে বাধ্য হচ্ছ। আমি তো এই দৃষ্টিকোণ থেকে মনে করি যে এটা বাংলাদেশের মানুষের একটা বিরাট অর্জন, যে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা এখন স্বাধীনতার স্থপতি বা স্বাধীনতার যারা কাজ করেছেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদেরকে সম্মান দিচ্ছে। আপনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকারটা করতে হবে যে আমরা ভুল করেছি। হ্যাঁ, এটা তাদের ব্যাপার। তারা যদি না করে মনে করেন যে না অসুবিধা নেই, তাহলে এটা তো এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমি একজন অবজারভার হিসাবে বা এক সময় তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, সেই জায়গা থেকে আমি মনে করি এটা স্বীকার করলেই তাদের এখনকার পজিশনটা আরো ক্লিয়ার হবে। আদার দেন ওই প্রশ্নটা সবাই করবে, ওই প্রশ্ন দিয়ে তাদেরকে হেয় করার চেষ্টা করবে সবাই। আচ্ছা, আরেকটা আলোচনা সম্প্রতি এসেছে যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা পহেলা বৈশাখের মতো যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? একটু যদি স্পষ্ট করে বলি যে আপনার দলেরই একজন নেতা, এবি পার্টির একজন নেতা, তিনি এই বিষয়গুলো নিয়ে দু এক জায়গায় মন্তব্য করেছেন, যেটা বেশ আলোচনায় এসেছে। এটা কি তার বক্তব্যটা কি আপনার দলকেই রিপ্রেজেন্ট করে কিনা? না, আমি আমার তো জানা নাই যে আমাদের দলের পক্ষ থেকে বা দলের কেউ এই সমস্ত বিষয়ে খুব নীতি নির্ধারণী কোনো কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে কারো ব্যক্তির পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি মনে করি আমাদের জাতীয় সত্তা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার নিয়ে বিতর্ক থাকতে পারে। ধরেন আপনি জন্মদিন একরকম পালন করেন, আমি একরকম পালন করি, হ্যাঁ, আপনি বিজয় দিবস একরকম পালন করেন, আমি একরকম পালন করি, আপনি পহেলা বৈশাখ একরকম পালন করেন, আমি আরেকরকম পালন করি। এটা ব্যক্তি ভেদে পার্থক্য থাকতেই পারে। আপনি দেখবেন যখন আমরা পহেলা বৈশাখ পালন করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সেদিন আমরা আমাদের বাঙালিয়ানাকে স্মরণ করি। এটা আমার একটা অস্তিত্বের জায়গা থেকে, অর্থাৎ এটা ব্যক্তিগত জায়গা থেকে বলেছে। আমরা জুলাই আন্দোলন নিয়ে একটু কথা বলতে চাই। জুলাই এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে, এটা নিয়ে নানা রকম প্রশ্ন, এক একজনকে মাস্টার মাইন্ড বলে ঘোষণা করেছেন। দু একটা দলের পক্ষ থেকেও তাদের দলের প্রধানকে মাস্টার মাইন্ড বলা হয়েছে। আবার প্রধান উপদেষ্টা যখন ছিলেন তিনি নিজেও একজনকে মাস্টার মাইন্ড বলেছেন। আবার আমরা শুনি জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক আপনি মঞ্জু, এবং এমনও শোনা যায় যে যারা সে সময় সমন্বয়ক ছিলেন তাদের মেন্টর হিসেবে আপনি কাজ করেছেন।
এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে যে নিয়ে আসা, এটার নেপথ্যের কারিগর আপনি ছিলেন, কি বলবেন? দেখেন, এক একজন এক একভাবে নানা কথা বলতে পারে, কিন্তু আমি মনে করি কোনো একক মেন্টর, একক মানে এটাকে কি বললেন আপনি, মাস্টার নেপথ্যের মাইন্ড, নায়ক, হ্যাঁ। একক কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড না। এই আন্দোলনে যদি কাউকে নেগেটিভ পয়েন্ট থেকে আপনি যদি মাস্টার মাইন্ড হিসেবে রাখেন, যেমন দেখবেন আমাদের দেশে যখন সিরাজউদ্দৌলাকে স্মরণ করা হয়, তার চাইতেও বেশি স্মরণ করা হয় মীর জাফরকে। আমি যদি নেগেটিভ জায়গা থেকে দেখি যে মীর জাফরের ক্যারেক্টারের সাথে একক মাস্টার মাইন্ডকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে একক মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। তার প্রত্যেকটা ভুল পদক্ষেপ, তার উস্কানি, তার যে এই যে মানে ফ্যাসিস্ট পদক্ষেপগুলা, প্রত্যেকটা আমাদেরকে ঐক্যবদ্ধ করে ফেলেছে। এই যে দেখেন আপনি, বিএনপির বহু লোক মৃত্যুবরণ করেছে বহু আন্দোলনে, জামাতের বহু লোক আন্দোলনে মৃত্যুবরণ করেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু কোনো একটা আন্দোলনে জামাতের লোকেরা এত প্রাণ দেয় নাই, বিএনপির লোকেরা এত প্রাণ দেয় নাই, যেটা ছাত্রদের আহ্বানে এসে তারা জীবন দিয়েছে। আপনার মাত্র 14 দিনের মধ্যে, মাত্র 14 থেকে 15 দিনের মধ্যে বিএনপির প্রায় 400-450 লোক জীবন দিয়েছে, জামাতেরও প্রায় 300-350 লোক জীবন দিয়েছে, আর হাত পা চোখ পঙ্গুত্ব বরণ করেছে তো অগণিত। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের দলকে নিবন্ধন দেয় নাই শেখ হাসিনা, আমাদের মানে দলীয় কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে, আমাকে গ্রেফতার করেছে, আপনি তো জানেন, আমরা গুলিবিদ্ধ হয়েছি। সুতরাং আমাদের কাছে প্রাধান্য ছিল যে এই রাষ্ট্র ব্যবস্থা, শেখ হাসিনা হচ্ছে প্রধান ব্যারিয়ার, তাকে সরাতে হবে। সেই জন্য আমার যতটুকু ঝুঁকি নিয়ে জীবন বিপন্ন করে হলে হোক, যতটুকু সাহায্য করার করেছি। আবু সাইদ যেদিন শহীদ হয়, সম্ভবত আবু সাইদকে কোনো একটা খেতাব আপনি দিয়েছিলেন শুনেছিলাম। আবু সাইদের মৃত্যুর পরে প্রথম আমরা এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনডিএম, আমাদের এটা তিন দলের যৌথ মিছিল ছিল। সেখান থেকে আমরা বলেছিলাম আবু সাইদ হচ্ছে আমাদের এই যুগের বীরশ্রেষ্ঠ, এই জামানার বীরশ্রেষ্ঠ। এবং আমি তখন বলেছিলাম যে আবু সাইদকে একদিন না একদিন বীরশ্রেষ্ঠ হিসেবে স্মরণ করবে। কারণ আবু সাইদের ওই দৃশ্যটা আপনি জানেন, পুরো দেশ বিদেশ থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধ করে ফেলেছিল। আমার খুব স্মৃতি পড়ে, আপনি যখন যেহেতু বলছেন এগুলো ট্রিগার করছে, সবাই যখন আত্মগোপনে, সবাই যখন নানাভাবে ভীতি সন্ত্রস্ত, আমরা তখন স্টেটমেন্ট লিখতাম এবং অনেকের সাথে যোগাযোগ করা যেত না, কিন্তু আমরা মানে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, আরও অন্যান্য দল মিলে আমরা প্রতিটা ঘটনার আমরা ছাত্রদেরকে সমর্থন জুগিয়ে চলার আমরা চেষ্টা করেছি। এবং এবি পার্টির এখানে বৈশিষ্ট্য হচ্ছে, এবি পার্টি দল যত বড় ছোটই হোক, আমরা কিন্তু দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম এবং দলীয় ব্যানারে বেশ কিছু সংগঠন সম্পৃক্ত ছিল। কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু দলীয় ব্যানারে ছিল না, কারণ বিএনপি কৌশলগতভাবে চেয়েছিল যে তারা যদি এটার সাথে সম্পৃক্ত থাকে, সরকার এটাকে বাধাগ্রস্ত করতে পারবে। আর জামাতকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু জামাত এবং বিএনপির সবচাইতে বেশি ফিল্ড পর্যায়ে লোকদের অন্তর্ভুক্ত ছিল। তারেক রহমান বিদেশ থেকে যোগাযোগ করেছেন, আজকে যে সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নানাভাবে যোগাযোগ করেছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে এখন এক একজনের ক্যারেক্টার এক এক রকম ভাবে দিচ্ছেন, এক একজন এক এক কথা বলছেন। তারপরেও আরেকটা বিষয় আমরা শুনেছিলাম যে জুলাই আন্দোলনে তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরো কয়েকজন সমন্বয়ককে আপনি তাদেরকে গোপনে থাকার যে ব্যবস্থা করা বা সেই পদক্ষেপ নিয়েছিলেন। হ্যাঁ, মানে নাহিদ যেদিন গ্রেফতার হয় তার 2 দিন আগে বা তার 1 দিন আগে আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যে নাহিদ যেখানে আছে সেখানে তাকে মানে সে সেখানে থাকতে পারছে না। তখন কোথায় রাখা যায়, আমি আমার এক বন্ধু আছেন ধানমন্ডিতে, তাকে ফোন করলাম। সে নিজে গাড়ি চালিয়ে গিয়ে নাহিদকে নিয়ে এসেছিল তার বাসায়। সেদিন ধানমন্ডিতে খুব মারামারি হয়েছিল, আওয়ামী লীগের অফিস কেন্দ্রিক ছাত্ররা ঘেরাও করেছিল। তো সেই রাতটা আমাদের খুব খারাপ গিয়েছে, কারণ আমরা নাহিদকে যে বাসায় রেখে গিয়েছিলাম, পরে এসে দেখলাম নাহিদ সেখানে নাই। তো আমরা সারা রাত খুব চিন্তিত ছিলাম এবং পরে শুনলাম যে ওখানেও নাহিদের কাছে একটা তথ্য আসছে যে নাহিদ যেখানে আসছে এটাও গোয়েন্দারা জেনে ফেলেছে এবং কথাটা সত্য। তার পরের দিনই পুলিশ এসে ওই বাসা ভাঙচুর করে আমার সে বন্ধুকে ধরে নিয়ে যায় এবং তারও 3-4 দিন পর আমাকেও অ্যারেস্ট করে। তো নাহিদ যখন ইয়ে হয় তখন কিন্তু আমি পরের দিন আমাকে, আজকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে সন্ধ্যাবেলা এসে বললেন যে নাহিদকে তো রাখার মানে প্রতিদিনই তার জায়গা চেঞ্জ করতে হচ্ছে, তাকে তো ধরার জন্য খুব ইয়ে করছে। তখন আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বললাম যে আজকে তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আজকে তোমার বাসায় রেখে দাও।
তোমার বাসায় রাখো, কালকে আমরা আরেকটা ডিফারেন্ট প্লেস চেষ্টা করব খোঁজার জন্য। নাহিদের জন্য তো একটা ভালো প্লেস ঠিক করছিলাম, কিন্তু সে তো সেখান থেকে শিফট করলো। রাত প্রায় সেদিনই রাত 3টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন করে বললো যে তার বাসায় ডিবি অ্যাটাক করেছে, ডিবি অ্যাটাক করে সেখান থেকে নাহিদকে তারা তুলে নিয়ে গেছে। এবং নাসির পাটোয়ারি কোনো মতে রক্ষা পেয়েছে। সে পরে নাহিদের ফোনটা সে ওই যে এটা হচ্ছে রামপুরার পাশে যেই এরিয়াটা আছে সেখানে সে বলছে আমি এটা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছি। পরে সে অনেক কষ্টে ট্রেন পার হয়ে আসছে। পরের দিন সকালে আমরা প্রথম ডিবি অফিসের সাংবাদিকদেরকে জানালাম, নাহিদের আব্বা আম্মা তার স্ত্রী তাদেরকে এনে আমরা ডিবি অফিসের সামনে, তখন আল জাজিরা প্রথম সেটা করলো যে নাহিদকে ধরে নিয়ে আসছে, এবং তখন পুলিশ অস্বীকার করার চেষ্টা করলো, কিন্তু আমরা এটাকে চারিদিকে আমরা এক্সপোজ করে দিলাম যে নাহিদকে তারা তুলে নিয়ে আসছে। তো এটা দিয়ে তারা খুব চাপে পড়েছে গভর্নমেন্ট। তো এরকম মানে দেখেন, আমরা তখন কাজ করেছি, কেউ এই চিন্তা করি নাই যে আমি একটা অবদান রাখছি, আমি এটার মাস্টার মাইন্ড, আমি একটা কিছু করে ফেলছি, এটা বরং আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, কাজ করছি, কিন্তু কেউ কখনো সেটাকে স্বীকার করি নাই। আচ্ছা, এই যখন আজকে যদি আমি আপনাকে বলি, মানে এটা আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি নিজেকে প্রশ্ন করি যে আজকে যদি এই আন্দোলন সফল না হতো, আমরা কেউ স্বীকার করতাম না যে আমরা এখানে অবদান রেখেছি। এবং না জামাত, না বিএনপি, না বিএনপির বড় বড় নেতারা যারা আজকে বলছেন, তারা কেউ স্বীকার করতো না যে আমরা এই পেছনে অবদান রেখেছি। এটাই বাস্তবতা। আজকে যখন সফল হওয়া হয়েছে আন্দোলন, তখন আমরা সবাই ক্রেডিট নেওয়ার জন্য চাচ্ছি। এরপরে যখন অন্তর্বর্তী সরকার আসলো, অন্তর্বর্তী সরকারেরও কোনো উপদেষ্টা আপনার সুপারিশে উপদেষ্টা হয়েছেন এরকম শোনা যায়, আপনি কি বলবেন? দেখেন, যখন উপদেষ্টাদের নিয়োগ হচ্ছিল তখন তো আমরা সবাই এই ধরনের আলোচনা করেছি, একে অপরের সাথে পরামর্শ করেছি। তো ধরেন সে ফর এক্সাম্পল, ধরেন আমাকে ছাত্র এসে জিজ্ঞেস করলো যে ভাই আমরা এই উপদেষ্টা করতে চাই বা কাকে করা যায়, আমরা নাম দিয়েছি, বলেছি। একই কথা হয়তো মির্জা ফখরুলও বলেছেন, একই কথা হয়তো অন্যরাও বলেছেন, মাহমুদুর রহমান মান্নাও বলে থাকতে পারেন বা অন্যরাও বলে থাকতে পারেন। তার মানে এটা না যে আমার একক সুপারিশে হয়েছে, কারো না কারো সুপারিশ তো করেছেন আপনি, যেভাবেই হোক। তো যাদের সুপারিশ আপনি করেছেন উপদেষ্টা হিসেবে, তাদের কাজে কতটুকু সন্তুষ্ট হয়েছেন? না, খুবই কষ্ট পেয়েছি অনেকের পারফরমেন্সে, অনেকের কার্যক্রমে খুবই ব্যথিত হয়েছি, অনেকের কাছে অনেক পলিসি ইস্যুতে কথা বলেছি, সে কথা ওনারা শুনেন নাই। যেমন আমি আপনাকে বলি যে প্রধান উপদেষ্টাকে খুব করজোড় করে বলেছিলাম যে আপনি ছাত্রদের ঐক্যটা ধরে রাখার জন্য আপনি চেষ্টা করেন। ছাত্রদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে যেভাবে দেওয়া হয়েছে, আমরা তখন বলেছিলাম এদের জন্য একটা ওরিয়েন্টেশনের, এদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখেন, কিন্তু সে সমস্ত বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এবং ছাত্রদেরকে যেভাবে মন্ত্রণালয় ভিত্তিক ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে অনেক বিশৃঙ্খলা হয়েছে, অনেক বদনাম হয়েছে, অনেকের ব্যাপারে অনেক অভিযোগ উঠেছে। তো এটা ছাত্রদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের যে একটা ব্রড বেস, মানে আমাদের যে ঐক্যবদ্ধতা ছিল, সেটা ক্ষতিগ্রস্ত করেছে। তারপর হচ্ছে বিএনপি জামাত ভাগাভাগি, বিএনপি জামাত এনসিপি, এই তিন দলকে করা, এনসিপিকে দলীয়ভাবে প্যাট্রোনাইজ করা, হ্যাঁ, বিএনপির ভয়ে ভয়ে বিএনপি যা বলছে তাকে করা, এই যে অনেকগুলো ভুল নীতি ওনারা করেছেন। তাহলে অন্তর্বর্তী সরকারকে আপনি 10-এ কত দেবেন? অন্তর্বর্তী সরকারকে আমি কিছু বিষয় হচ্ছে কি জানেন আপনি, কিছু কিছু বিষয়ে আপনাকে কম্পেয়ার করে পয়েন্ট দিতে হয়। আর যদি আপনি কম্পেয়ার করেন যে বিএনপি বা আওয়ামী লীগ এটাতে, তাহলে আমি অন্তর্বর্তী সরকারকে 100-তে 60 দিতে চাই। অন্তর্বর্তী সরকার তো আর গতানুগতিক রাজনৈতিক দলের মতো না। না, ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সে একটা ইলেকশন করতে পেরেছে। প্রফেসর ইউনূস এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শেষ দিন পর্যন্ত সবাইকে ডেকেছেন, সবাই ওনার ডাকে সাড়া দিয়েছে। উনি কি কর্তৃত্ব করেন, খাটান না নাকি খাটাতে পারেন নাই? মানে আপনি খাটান নাই, খাটাতে পারেন নাই, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব কিভাবে? যেমন ধরেন ওনার সময়ে পুলিশ এবং সেনাবাহিনী, উনি যেভাবে ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করানো দরকার সেটা উনি করতে পারেন নাই। অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ওনার পুরো নিয়ন্ত্রণ ছিল না। বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি। উনি প্রথমে ছাত্রদেরকে খুবই লেভারেজ দিয়েছেন, পরে দেখা গেল উনি ছাত্রদেরকে কাট করে দিয়েছেন। আমাদের কাছে এই যে ছাত্র উপদেষ্টা যারা ছিলেন তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে, তারা খুব হতাশা প্রকাশ করেছে যে স্যার আমাদের কোনো কথাই শুনছেন না। আবার একটা সময় আমরা অভিযোগ পেয়েছি যে উনি সব কিছুর মধ্যে ছাত্রদের কথাকেই প্রাধান্য দিতেন। দুইটাই তো আপনি খারাপ। আচ্ছা, এখন তো বিএনপি সরকার ক্ষমতায় আসছে, প্রায় 2.5 মাস হয়ে গেল। 2.5 মাসে বিএনপি সরকারকে নিয়ে আপনার মূল্যায়ন কি হবে? 2.5 মাসে বিএনপি সরকারকে আমি তো মনে করি 2.5 মাস সময় কম, কিন্তু আমি বিএনপি সরকারকে 2.5 মাসের সরকার বলবো না।
আমি বলবো গত 1.5 বছরে বিএনপি কিন্তু পরোক্ষভাবে ক্ষমতার একটা বড় অংশ জুড়ে বিএনপি ছিল। কারণ আপনি সচিবালয় বলেন, পুলিশে বলেন, সব জায়গায় বিএনপির একটা প্রভাব ছিল। ইভেন এটা তো ওপেন সিক্রেট, প্রেসিডেন্ট বিএনপির কর্তৃত্বের বিএনপির এক ধরনের কমান্ডের মধ্যে ছিলেন, সেনা প্রধানের সাথে বিএনপির এক ধরনের কমিউনিকেশন ছিল, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বিএনপির একটা প্রভাব ছিল, এবং বিএনপির নেতাদের মানে পাবলিক ভয়েসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনি তো দেখেছেন নির্বাচনের তারিখ তারেক রহমানের সাথে আলাপ করে প্রধান উপদেষ্টা ঠিক করেছেন, এটা বিএনপির তাহলে একটা কর্তৃত্ব প্রভাব তৈরি হয়েছে না? বিভিন্ন নিয়োগ বদলি বাণিজ্য বিভিন্ন জায়গায় প্রেসিডেন্টকে সরানোর ব্যাপারে আন্দোলন হয়েছিল, বিএনপির কারণে এটা করা যায় নাই। এরকম অনেকগুলো বিষয়ে বিএনপির স্ট্রং পজিশন ছিল। তাহলে বিএনপিকে 2.5 মাসের সরকার বলা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি কিন্তু প্রচুর সময় পেয়েছে গুছিয়ে সবকিছু প্ল্যান করার জন্য, যেটা বিএনপি বলেছে যে উই হ্যাভ এ প্ল্যান। এবং এর আগেও আমরা শুনেছি যে বিএনপির একটা বিরাট রিসার্চ উইং কাজ করছে। সেইগুলোকে যদি আপনি বিবেচনায় নেন তাহলে বিএনপির পারফরমেন্স খুবই পুয়ার। আর যদি আপনি 2.5 মাস দেখেন তাহলে বিএনপিকে বলা যায় যে বিএনপি শুরুতে একটা মানে প্রভাব তৈরি করতে পেরেছে, একটা ধারণা দিতে পেরেছে। যেমন ধরেন তারেক রহমানকে যদি আপনি আলাদা করে দেখেন সরকারের বাইরে রেখে, যে ব্যক্তি তারেক রহমানের পারফরমেন্স এখন পর্যন্ত 2-4টা ভুল ছাড়া, উনি ওই যে কোথায় ভাসানীর সম্পর্কে তথ্য দিতে গিয়ে ভুল করেছেন, স্লিপ অফ টাং হয়েছে, এগুলো 2-1টা ছাড়া আদার দেন তারেক রহমান একজন শাসক হিসেবে একজন, এই যে আমরা যেটা ভাবছিলাম যে ওনার মধ্যে পরিবর্তন, উনি বাংলাদেশকে কীভাবে, উনি কিন্তু একটা মেসেজ দিতে পেরেছেন। প্রধানমন্ত্রী যদি প্রটোকল না নেন, আমি একটা যুব দলের সভাপতি, আমি একটা ডিসি, আমি একটা এসপি, আমি যখন প্রটোকল নিতে চাইবো মানুষ তো আমাকে ধরবে। তাহলে উনি কিন্তু একটা অটোমেটিক প্রেশার সর্বস্তরে সেট করতে পেরেছেন যে নো মানে আদার্স ক্ষমতার অপব্যবহার। কিন্তু আবার সংসদে একটা বিষয় কিন্তু এখন বিতর্ক চলছে, বিশেষ করে যারা সরকার বিরোধী শক্তি তারা কিন্তু বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে কথা বলা না বলার যে বিতর্কটা, এটা কি বলবেন? বিরোধী দলের শুনেন, বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজই তো হচ্ছে সরকারকে সে সমালোচনা করবে। বিরোধী দল যাকে বলা হচ্ছে সে বিরোধিতা করা। এখন কথা হচ্ছে সে কি যৌক্তিক করছে না অযৌক্তিক করছে। সে বলছে যে প্রধানমন্ত্রী নিজের কথা বলছেন না, উনি আরেকজনকে রেফার করছেন। এটা পিপল দেখবে। পিপলের মধ্যে 2 ধরনের প্রতিক্রিয়া হতে পারে। পিপল মনে করতে পারে অসুবিধা কি, উনি ওনার পার্সোনালিটি, উনি সব বিষয়ে কথা বলবেন কেন? উনি বললেই তো প্রধান কথা হয়ে যায়, উনি যখন একটা কথা বলবেন এটাই তো ডিসাইসিভ কথা হয়ে যায়, সেজন্য হয়তো উনি অ্যাভয়েড করছেন। আবার কেউ হয়তো বলবেন যে যে জিনিসটা ডিসাইসিভ না সেই জিনিসটা প্রধানমন্ত্রী বলবেন না কেন? ঠিক আছে, এখন সমালোচনা প্রধানমন্ত্রীকে করতেই হবে। তারেক রহমানের সাথে আমার যতবার আলাপ হয়েছে আমি ততবারই দেখেছি উনি একটা কার্যকর বিরোধী দল চেয়েছেন। উনি আমাকে এরকমও বলেছেন যে আমার যদি বিরোধী দল না থাকে শক্তিশালী, তাহলে আমার দলের লোকেরা তো ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যাবে। সেই কার্যকর বিরোধী দল হয়েছে কি সংসদে, কি মনে হয় আপনার? না, কার্যকর বিরোধী দল হয় নাই 2টা কারণে। কারণ বিএনপির তুলনায় এই বিরোধী দল খুবই দুর্বল বিরোধী দল। একটা তো হচ্ছে সংখ্যায় দুর্বল, এক পাশে 230, আরেক পাশে 70, ঠিক আছে, এটা একটা। আরেক পাশে অভিজ্ঞতার বিশাল পাহাড় বিএনপির। গণভোট এবং জুলাই সনদ নিয়ে যে বিতর্ক চলছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এই বিতর্কগুলো তো আননেসেসারি। এই বিতর্কগুলো তৈরি হয়েছে বিএনপির কারণে। দেখেন, বিএনপি অতীতেও আমরা দেখেছি যে তারা যদি আমাদের এই সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতেন, তারা যদি নোট অফ ডিসেন্ট না দিতেন, আমরা বহু আগে আমাদের এই কাজটা শেষ করতে পারতাম। আমাদের যেই আপনার ইয়েটা হচ্ছে ঐকমত্য কমিশনে যে কাজটা হচ্ছে এটা অনেক আগে হয়ে যেত। জুলাই সনদ অনেক আগে আমরা স্বাক্ষর করে ফেলতে পারতাম। এখন বিএনপি কেন এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে? আপনি দেখবেন গণভোটে স্পষ্ট করে বলা আছে যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জন্য এবং নিম্নোক্ত 4টি পয়েন্টে আমি আমার মতামত জানাচ্ছি, হ্যাঁ অথবা না। তাহলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটা তো গণভোটে মানে মানুষ এগ্রি করেছে। এরপরে তো বিএনপির আর এটাকে বৈধতা অবৈধতার প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। বিতর্ক তুলে বিএনপি এখানে একটা সংকট তৈরি করেছে। সেই সংকটটা কি? সে বলছে সংস্কার পরিষদ সে মানবে না, সংস্কার পরিষদ সংবিধানে নাই। সত্য, সংবিধানে নাই। তো সংবিধানে তো আরো অনেক কিছু নাই, সেটা তো আপনি মেনেছেন। আর সংবিধানে অনেক কিছু আছে সেটাকে আপনি মানছেন না। আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে ঘোষক শেখ মুজিবুর রহমানকে তো মানছেন না। তাহলে আপনি সংবিধানের জায়গাটাতে আপনাকে তো মানুষ প্রশ্ন করবে যে আপনি আপনার সুবিধাগুলো মানছেন
যেটা আপনার সুবিধা না সেটা মানছেন না। তো বিএনপির কাছ থেকে তো এটা মানুষ প্রত্যাশা করবে না। একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে কারেক্ট, কিন্তু জনগণ সেই নোট অফ ডিসেন্টের বাইরে গিয়ে জনগণের রায় এটা বলছে যে না, নোট অফ ডিসেন্টকে জনগণ এটাকে অ্যাগ্রি করছে না। বিএনপির উচিত হবে, বিএনপি যেহেতু দলীয়ভাবে বলে যে জনগণের সকল ক্ষমতার উৎস, এবং গণভোট কখনোই সংবিধানের সাথে কম্পেয়ার করার বিষয় না। গণভোট অলওয়েজ আউট অফ দি কনস্টিটিউশন। কারণ এই সংবিধানকে বৈধতা দেয় কে? আমরা যেটা বলি কে দেয়? জনগণ দেয়। তাহলে জনগণের মতামত সংবিধানের উপরে, জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান রচিত হয়, জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান বাতিল হয়, জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান রহিত হয়। জনগণের মতামতটা এই গণভোট। পৃথিবীর বহু দেশে দেশ তৈরি হয়েছে এই গণভোটের মধ্য দিয়ে, জনগণের মতামতের ভিত্তিতে। যুদ্ধ করে হয় নাই আমাদের মতো দেশ অনেক জায়গায়। তাহলে গণভোট কত পাওয়ারফুল একটা জিনিস। জুলাই আন্দোলনের পরে নতুন শক্তি হিসেবে বলা যায় যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের অন্যতম জোট সঙ্গী। তারা নিজেদের দল গোছানোয় মনোযোগ দিয়েছে। দলের যিনি প্রধান নাহিদ ইসলাম, উনি একটা ঘোষণা দিয়েছেন। উনি বক্তব্যের মধ্যে বলেছেন যে যারা ছাত্রলীগ ছিলেন তারা চাইলে তাদের এনসিপিতে আসতে পারেন। আবার আমরা সম্প্রতি দেখেছি যে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তারাও এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমরা যদি নীতির জায়গা থেকে দেখি, নীতির জায়গা থেকে তো একটা কথা পরিষ্কার, প্রত্যেকের দল করার, রাজনীতি করার অধিকার আছে। কালকে যিনি জাসদ করেছেন আজকে তিনি জামাত করতে পারবেন, কালকে যিনি ছাত্র ইউনিয়ন করেছেন আজকে তিনি বিএনপি করতে পারবেন। এই দুইটা কথা আমি কেন বললাম এই জন্য যে জামাতের যিনি আমির, উনি একসময় জাসদ করতেন, উনি জামাতে এসেছেন, জামাত করছেন এখন। বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল, উনি একসময় ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন, উনি এখন বিএনপির নেতা। তাহলে আমরা দেখছি যে একজন আগে এক দল করতেন, এখন আরেক দল করবেন, এটাতে নীতিগত কোনো বাধা নাই, সাংবিধানিক কোনো ব্যারিয়ার নাই। বাট আমি যদি সমালোচনা করি শফিকুর রহমানের, যে উনি জাসদ করতেন এখন উনি এসে জামাত সাজছেন, উনি আগে বাম ছিলেন এখন আসছেন, তাহলে আমাকেও লোকেরা আমাকে ওই সমালোচনা তার মির্জা ফখরুলেরটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আমি যেটা মনে করি, নাহিদ ইসলাম যেটা বলেছেন নীতিগতভাবে কথা সঠিক, কিন্তু নাহিদ ইসলাম যখন আবার অন্য কেউ আওয়ামী লীগ থেকে বা ছাত্রলীগ থেকে যদি ছাত্র দলে আসে, উনি যদি তখন বিরোধিতা করেন, তাহলে তখন নাহিদ ইসলামের এই কথাটাকে মানুষ মনে করবে এটা সেলফ কন্ট্রাডিক্টরি। তো নাহিদ ইসলামের এটা বললেই ভালো হইতো, যারা নির্দোষ ছাত্রলীগ তারা যদি দল বদল করে কেউ এনসিপি করতে চায়, কেউ বিএনপি করতে চায়, কেউ জামাত করতে চায়, কেউ এবি পার্টি করতে চায়, এটা আমাদের কোনো আপত্তি নাই। দোষ বা নির্দোষ এটা কিভাবে মূল্যায়ন করবেন? এটার দুইটা মূল্যায়ন, একটা হচ্ছে রাজনৈতিক দোষ আর একটা হচ্ছে ফৌজদারি দোষ। ফৌজদারি দোষ বলতে কারো বিরুদ্ধে যদি মামলা হয়, কেউ যদি কাউকে জ্বালাও পোড়াও করে, কেউ হত্যাকাণ্ড করে, কেউ লুটপাট করে, কেউ ফৌজদারি অপরাধ করে, এটা তো পরিষ্কার প্রমাণিত। আর একটা হচ্ছে রাজনৈতিকভাবে ছাত্রলীগকে সমর্থন করেছে, যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে, ছাত্রীদের উপরে নিপীড়ন চালিয়েছে, যে ছাত্রলীগ প্রকাশ্যে মানুষ খুন করেছে, যে ছাত্রলীগ বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে মেরেছে, যে ছাত্রলীগ আবরার ফাহাদকে নির্দয় নির্যাতন করে মেরেছে, এই ছাত্রলীগকে যদি কেউ কন্ডেম না করে, প্রতিবাদ না করে, যেমন আপনাকে বলি একটা কথা প্রায় আলোচনা হয়, সার্জিস ইসলাম যে সে ছাত্রলীগ করতো, নুরুল হক নূর ছাত্রলীগ করতো, হ্যাঁ এরা ছাত্রলীগ করতো ঠিক আছে, কিন্তু সে তো ছাত্রলীগের মধ্যে কন্টিনিউ করে নাই। সে ছাত্রলীগের থেকে পরিবর্তিত হয়ে এসে সে ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন উদ্দেশ্যে সে কাজ করেছে, এবং এটার কারণে সে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে। এরকম যদি কারো হিস্ট্রি থাকে তাহলে আমি তাকে দোষ দিতে চাই না। কিন্তু কেউ যদি এখনো 5ই আগস্টের পরেও ছাত্রলীগকে সমর্থন করে থাকে, তাকে একটা রিজাইন্ডার দিতে হবে, তাকে একটা পাবলিকলি অ্যাপ্রোচ বলতে হবে যে ছাত্রলীগ করে ছাত্রলীগের এই অন্যায় অত্যাচারটা ভুল হয়েছে, এটাকে সে রিজেক্ট করে তার অবস্থানটাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, যদি সেরকমই হয় যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কেমন সম্ভাবনা দেখেন? আরও যদি সাথে বলি যে অনেকেই পুনর্বাসনের কথাও বলছেন, নানাভাবেই বলছেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? প্রথম হলো, আওয়ামী লীগ প্রত্যাবর্তন করার জন্য তো চেষ্টা করবে, সে তো একটা রাজনৈতিক শক্তি, তার তো সমর্থন আছে, তার তো দল আছে, সুতরাং সে প্রত্যাবর্তন করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ যেই ফ্যাসিজম বাংলাদেশে করে গিয়েছে, যে ফ্যাসিজমের পদচিহ্ন রেখে গেছে, সে প্রত্যাবর্তন করতে আসলেই
তাকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন পুনর্বাসন থিওরিটিক্যালি তখনই সম্ভব যখন আওয়ামী লীগের চাইতে কোনো বড় ফ্যাসিজম যদি আমাদের এখানে আবার চেপে বসে, তখন মানুষ বলবে আওয়ামী লীগের কী দোষ ছিল। এই কথাটা তখন একটা মানে রেটরিক আকারে, বয়ান আকারে আসতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ যদি তার এই রাজনীতিকে সে যদি সংশোধন না করে, তার এত বড় ঘটনার সে যদি কোনো ব্যাখ্যা না দেয়, তাহলে এই জেনারেশন, দেখেন মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে মানে কয়েক লক্ষ লোক, ধরেন 50 লক্ষ লোক অংশগ্রহণ করেছে, এর বেশি তো করে নাই, সুযোগও ছিল না করার। এবারের গণ অভ্যুত্থানে কিন্তু কয়েক কোটি লোক অংশগ্রহণ করেছে। আপনি দেখবেন, আপনি ছবি দেখলে বিভিন্ন জেলায় শহরে গেলে দেখবেন প্রত্যেক শহরে জনস্রোত নেমেছিল এবং 500 কতটা থানা আক্রমণ হয়েছে। সরকারি অফিস যেখানেই মানুষ মনে করেছে এটা আওয়ামী লীগের জায়গা, সেখানেই মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধের তো ভিডিও নাই, খুব অল্প সংখ্যক হয়তো থাকলে থাকতে পারে। এখানে প্রত্যেকটার ছবি ভিডিও সবাই নিজে নিজে আপ করেছে। আপনি যদি ওই জুলাই আগস্টের, আপনি যদি আগস্ট পরবর্তী মানে সোশ্যাল মিডিয়া দেখেন, প্রত্যেক ব্যক্তি তার ছবি আপলোড করেছে যারা ওই অভ্যুত্থানের মধ্যে ছিল। তো এই যে কোটি কোটি মানুষ, এরা তো আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করবে না এবং এরা মনে করবে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তো আমার জীবন অস্তিত্বের সম্মুখীন হবে, আমার জীবন হুমকির সম্মুখীন হবে। সুতরাং এই কয়েক কোটি মানুষ অলওয়েজ আওয়ামী লীগের রাজনীতিকে মানে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই যে বিএনপি জামাতের মধ্যে এখন সংঘাত দেখেন না, কালকে যদি সুযোগ হয় যে কোনো কারণে আওয়ামী লীগের উত্থানের কোনো চিহ্ন যদি দেখে, আপনি দেখবেন এরা আবার সবাই কী হয়ে যাবে, একতাবদ্ধ হয়ে যাবে। তো সুতরাং আওয়ামী লীগের পুনরুত্থান, আওয়ামী লীগের প্রত্যাবর্তন নানা কারণে খুব কঠিন, কিন্তু থিওরিটিক্যালি আমি যেটা বলি যে পিপলের মনে সে সবসময় একটা কম্প্যারিজনের মধ্যে যাবে। বিএনপিকে সে প্রথম তুলনা করবে ইউনূস সরকারের আমলের সাথে, ইউনূস সরকারের আমলে এইটা ছিল, বিএনপি সমানে কী হয়েছে এটা করার চেষ্টা করবে। তারপরে করবে আওয়ামী লীগের সাথে, ঠিক আছে? যখন বিএনপি, কারণ ইউনূস সরকার তো ছিল 18 মাস, তো প্রথম 18 মাস আওয়ামী লীগ বিএনপিকে তুলনা করবে ইউনূসের সাথে, পরের 5 বছর, পুরো 5 বছর তুলনা করবে তাকে আওয়ামী লীগের সাথে। আপনারা যারা একসাথে জোট করেছেন তার মধ্যে বড় দুইটা দল এখন বলা যায় জামাতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবার সামনে সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে জামাত তাদের মতো করে প্রার্থী ঘোষণা করছে বা প্রস্তুতি নিচ্ছে। এনসিপিও কয়েকটা জায়গায় তাদের প্রার্থী ইতোমধ্যে ঘোষণা করেছে। এবি পার্টির অবস্থান কি? না, আমরাও প্রস্তুতি নিচ্ছি। আমরা অলরেডি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে, দেখেন এখানে তো ওই যে দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নাই, আমরা দলীয়ভাবে সমর্থন দিব, ইলেকশন হবে হয়তো স্বতন্ত্রভাবে, ব্যক্তিগতভাবে। আমরা চিন্তা করছি বিভিন্ন সিটি কর্পোরেশনে আমরা নির্বাচন করব, বিভিন্ন উপজেলা ইলেকশন হলে সেখানে ইলেকশন করব, বিভিন্ন পৌরসভার মেয়র ইলেকশনে আমরা যেখানে যেখানে সম্ভব সেখানে আমরা প্রার্থী দিব। প্রথম কথা হচ্ছে, আমিও মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় ভিত্তিতে জোটগতভাবে না হয় ভালো, কারণ এখানে প্রত্যেক দলের মধ্যেও একাধিক প্রার্থী থাকতে পারে, ঠিক আছে? এটা যাতে সবার সুযোগটা সেভাবে থাকে। আর যদি শেষ পর্যন্ত আমরা দেখি যে সরকারি দল সব জায়গায় একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে, সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তখন অটোমেটিক্যালি তখন আবার একটা পোলারাইজেশন তৈরি হবে যে সরকার যেহেতু ক্ষমতা দেখাচ্ছে, জোর দেখাচ্ছে, সুতরাং এই জোরকে, এটা তো মানে স্বাভাবিক ফেনোমেনন, তখন জোটবদ্ধ হয়ে একটা প্রার্থী, তখন যারা মানে কম ক্ষমতা সম্পন্ন বা কোনো না কোনোভাবে নির্যাতিত, তারা সবাই একতাবদ্ধ হয়ে যাওয়ার একটা ট্রেন্ড তৈরি হতে পারে। তবে আমি চাই যে এই নির্বাচনটা আলাদা করেই হোক, প্রত্যেক দল তার মানে যারা যারা প্রার্থী হতে চায় সবার জন্য মুক্ত রাখুক, এটা গণতান্ত্রিক স্পেসে ইলেকশনটা হলে আমার দৃষ্টিতে ভালো হবে। জুলাইয়ের পরে আপনারা তো রাজনৈতিকভাবে, বিশেষ করে আপনার দলের কথা যদি বলি, নতুন করে কাজের সুযোগ পেয়েছেন, দলের পরিচিতি আনার সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত এবি পার্টিকে কতটা শক্তিশালী মনে করছেন এবং দল গোছাচ্ছেন কেমন? আসলে নির্বাচনের পরে আমরা কিছুটা সময় আমরা স্থিরতা অবলম্বন করেছি, সবাইকে কিছুটা শ্বাস ফেলার সুযোগ দিয়েছে, কারণ নির্বাচন একটা ঝড় গিয়েছে সবার উপর দিয়ে, মানসিক শারীরিক সব দিক থেকে। আমরা জোটে যাওয়ার ব্যাপারটা নিয়েও আমরা পর্যালোচনা করে আমাদের মধ্যে কিছু সিদ্ধান্ত আমরা মানে ফর্মুলেট করেছি। তো সেটা আমাদের কর্মী সম্মেলনেও আমরা সেটাকে শেয়ার করার পরে আমরা আশা করছি যে নতুনভাবে আমাদের দলটাকে আবার মানে সুসংগঠিত করার জন্য আমরা কাজ করব। একটা সময় সাংবাদিকতা করেছেন, বিশেষ করে দিগন্ত টেলিভিশনে আপনি দায়িত্ব পালন করেছেন।
আবারও ইচ্ছা হয় কিনা সাংবাদিকতা ফেরার? না, আমি ওইভাবে সাংবাদিকতা করিনি। আমি টেলিভিশন সংগঠক ছিলাম। মানে আমি তো মানে অর্গানাইজেশনে কাজ করেছি, মানে টেলিভিশন অর্গানাইজ করার ব্যাপারে কাজ করেছি। আমার ব্যক্তি হিসেবে মূল্যায়ন করলে আমি নিজেকে সংগঠক মনে করি, এর বেশি কিছু না। আর টুকটাক লেখালেখি করা, টুকটাক সাংস্কৃতিক চর্চা, সেটা ছোটকাল থেকে করেছি। ফ্যামিলিগতভাবে আমরা একটা সাংস্কৃতিক পরিবার, রাজনৈতিক পরিবারের সন্তান। সেই জায়গা থেকে নিজেকে আমি আবার এই পরিচয় দিতেও পছন্দ করি যে আমি একজন সাংস্কৃতিক কর্মী। টুকটাক লেখালেখি করি, কিন্তু কখনো এটাকে প্রফেশন আকারে নেওয়ার চেষ্টা করিনি। আমি মনে করি বাংলাদেশে যে একটা নতুন রাজনীতি মানে দরকার, এটা খুব কঠিন। আমরা যে হাত দিতে গিয়ে বুঝেছি যে সবাই আপনাকে বলবে যে দরকার, কিন্তু কেউ এসে আপনার সাথে হাত মেলাবে না। আপনি বলছিলেন দিগন্ত টেলিভিশনে আপনি সংগঠক হিসেবে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দিগন্ত টেলিভিশন পুরোপুরি স্যাটেলাইটে আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সেইটা দেখিনি। এখন চালু হওয়ার কেমন সম্ভাবনা আছে? দিগন্ত টেলিভিশন চালু হতে না পারাটা এটা খুবই দুঃখজনক মানে একটা ঘটনা। আমি দিগন্ত টেলিভিশনের উপনির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছি এই টেলিভিশনের শুরু থেকে। এখনও আমি সেই পদে বহাল আছি, কিন্তু আমি এখন কোনো দায়িত্ব পালন করছি না। কারণ দিগন্ত টেলিভিশনকে এখন যারা দায়িত্ব পালন করছেন, ওনারা একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার লোক হওয়ার কারণে, এবং দিগন্ত টেলিভিশনের এই সরকার পরিবর্তনের পরে আমি চেয়েছিলাম যে দিগন্ত টেলিভিশন যে অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে এবং দিগন্ত টেলিভিশনের যে আর্থিক ক্ষতি হয়েছে, এটার জন্য একটা মামলা করা দরকার ছিল, একটা ক্ষতিপূরণের মামলা করা দরকার ছিল। আমি চেয়েছিলাম, এবং এটা অতীতে যখন টেলিভিশন বন্ধ হয়েছিল তখন আমরা যখন আইনজীবীদের, বেগম খালেদা জি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, খন্দকার মাহবুব হোসেন সাহেব সব মিলে উনি একটা টিম করে দিয়েছিলেন। সেখানে ওনারা আমাদেরকে তখন বলেছিলেন যে আপনাদেরকে এভাবে এই আওয়ামী লীগ সরকার আপনাদেরকে খুলতে দিবে না, আইনগতভাবে আপনার সুবিধা পাবেন না। তবে কখনো যদি রেজিম চেঞ্জ হয় আপনারা কোর্টের সাপোর্ট নেবেন, কোর্টের কাছে বিচার চাইবেন, এবং সেক্ষেত্রে আপনাদের যে এত বড় ক্ষতি, এটার একটা ক্ষতিপূরণ আপনারা পেতে পারেন। আমার মতামত ছিল যে দিগন্ত টেলিভিশন চালুর ব্যাপারে একটা আমরা আইনের সহায়তা নিব, এবং আইনগতভাবে দিগন্ত টেলিভিশন ক্ষতিপূরণ আদায় করে সে তা চালু করবে। কিন্তু দিগন্ত টেলিভিশনের এখন যারা কর্তৃত্বে আছেন তারা এই পরামর্শটা গ্রহণ করেন নাই। তারা একটা ভুল পথে গিয়েছেন। তারা প্রথমে গিয়ে অ্যাপ্লিকেশন করে দিগন্তের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন, কিন্তু এরপরে যে দিগন্তকে অর্গানাইজ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তারা করেন নাই। তো না করার কারণে আমি নিজেও এই ব্যাপারে, আর যেহেতু তারা আমাদের কোনো পরামর্শ মানছেন না বা আমাকে খুব বেশি গুরুত্ব তারা দেন নাই, যার কারণে আমি এ ব্যাপারে আর ভেবেছি যে ঠিক আছে, তারাই যেহেতু কর্তৃত্ব করছেন তারাই করুন। তো এখন যেটা হয়েছে, দিগন্তের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমি যেটা মনে করি এটা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এটার নেতৃত্বে কর্তৃত্বে যারা আছেন তারা একটা টেলিভিশনকে চালানোর জন্য তারা কম্পিটেন্ট না, এবং আমি মনে করি ঐতিহাসিকভাবে তারা একটা ক্ষতি করেছেন, যেটা দিগন্তের, কিন্তু প্রচুর লোকেরা দিগন্তের জন্য ফান্ড দিয়েছেন, দিগন্তের জন্য অর্থ খরচ করেছেন। আমি এমন অনেক লোকদেরকেও জানি যারা খুব মানে কষ্ট করে, মানে একটা শুভ উদ্যোগ থেকে তারা এই টেলিভিশনকে ফান্ড দিয়েছেন, ফান্ড করেছেন। এর হাজার হাজার শেয়ার হোল্ডার আছেন। তো এখন যারা এটার নেতৃত্বে কর্তৃত্ব আছেন তারা তারা মিডিয়ার প্রতি আন্তরিক না, অথবা কোনো না কোনো অভ্যন্তরীণ কোনো একটা অন্তর্নিহিত দুর্বলতা আছে যার কারণে তারা ওই পদক্ষেপে যান নাই। আমি মনে করি এখনও দিগন্ত টেলিভিশনের ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, এবং সরকারের উচিত এই টেলিভিশনটি বন্ধ হওয়ার কারণে এর যে উদ্যোক্তা, এর যে কলাকুশলী, এর যে সাংবাদিক, এর যে যারা ফাইন্যান্সার, যারা এর মালিক পক্ষ আছেন, যারা এর শেয়ার হোল্ডার আছেন, ডিরেক্টর আছেন, প্রত্যেকের ক্ষতিপূরণ দেওয়া সরকারের দায়িত্ব। এখন যারা দিগন্ত টেলিভিশন চালু হওয়ার অপেক্ষায় আছেন তারা কি এখন আপনার কথার পরে আশার বাণী পাবে নাকি হতাশ হবে? না, আমি তো বললাম এখনও সুযোগ আছে, এখনও সুযোগ আছে যে দিগন্তে যারা নেতৃত্বে আছেন, কর্তৃত্বে আছেন, হয় তাদের নেতৃত্ব কর্তৃত্ব বদলানো উচিত, যারা এটা চালাতে পারবেন তাদেরকে রিপ্লেস করা উচিত, অথবা তাদের এই মানে পদক্ষেপে যাওয়া উচিত। আমি এখনও বলবো যে আইনের সহায়তা যাওয়া, এবং এত বড় একটা ক্ষতি যে সরকারের পক্ষ থেকে হয়েছে। কারণ আপনি দেখেন এই যাদেরকে বিগত সরকার পদোন্নতি বঞ্চিত করেছে, যাদেরকে শাস্তিমূলক ট্রান্সফার করেছে, শাস্তিমূলকভাবে পদচ্যুত করেছে, এরা সবাই তো আইনের
মানে সহায়তা পেয়ে তারা তো তাদের চাকরি ফিরে পেয়েছে, তাদের জরিমানা ফেরত পেয়েছে, তাদের বেতন ফেরত পেয়েছে না? তাহলে দিগন্ত টেলিভিশন যে এত বড় ক্ষতির সম্মুখীন হলো বিনা কারণে, আমাদের টেলিভিশনকে দিগন্তকে একটা সৌগজপর করে নাই সরকার। একটা আমাদের বিরুদ্ধে যে কি অভিযোগ আমরা এখনো জানি না, কি অভিযোগে আমাদেরকে বন্ধ করা হয়েছে, শুধু একটা স্থগিতাদেশ দিয়েছে যে টেম্পোরারি আপনার সাসপেনশন থাকবেন। পৃথিবীর কোনো ইতিহাসে আপনি পাবেন না কোনো টেলিভিশনকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে আপনার 8-10 বছর টেলিভিশন বন্ধ করে রাখা। আইনগতভাবে এই 10 বছরের ক্ষতিপূরণ পাওয়ার টেলিভিশনের অধিকার আছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এতবার বলার পর, আমি পাবলিকলিও লিখেছি, আমি মানে সোশ্যাল মিডিয়াতেও এই কথা বলেছি, কিন্তু টেলিভিশনের যারা নেতৃত্বে কর্তৃত্বে আছেন তারা এটা করেন না। এবং তারা এত হাজার হাজার শেয়ার হোল্ডার, এত এই যে মালিক পক্ষের যারা আছেন, যারা এখানে অর্থলগ্নি করেছেন, যারা এর জন্য কাজ করেছেন, এবং এখানে আমার অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক কলাকুশলীরা আছেন, অনেক প্রডিউসাররা আছেন যারা এখানে তাদের বেতন পান নাই। আমার ড্রাইভার পর্যন্ত আছেন যারা বেতন পান নাই, কারণ হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তো তারা প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে এটার যারা নেতৃত্বে আছেন তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন নাই। এবং হয়তো তারা এখন খুব ভালো অবস্থায় আছেন, এখন তাদের অন্য কাজে খুব ব্যস্ত, বা জাতীয়ভাবে অনেক টেলিভিশনের এখন তারা ফোকাস পাচ্ছেন বলে এটাকে সেভাবে দেখছেন। এটা তো সেভাবে দেখা উচিত না। জ্বালানি সহ বৈশ্বিক এবং জাতীয় পর্যায়ে নানা রকম সংকট ধীরে ধীরে বাড়ছে। এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি? আরেকটু যদি বলি যে আমরা নানা সময় আসলে জাতীয় ঐক্যের কথা শুনি, অন্তত এই সংকটগুলোর জায়গা থেকে ঐক্য করার প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা? দেখেন, ঐক্যটা কখন হয়? মানুষ যখন বিপদে থাকে তখনই তো ঐক্য হয়। সরকারের উচিত ছিল এত বড় একটা বিপর্যয়, আমাদের তো এমনি জ্বালানি সংকট, কারণ আমাদেরকে 95% জ্বালানি বাইরে থেকে সংগ্রহ করতে হয়। আমাদের নিজস্ব কোনো, আমাদের একটু গ্যাস আছে শুধু, আদার দেন কয়লা আমদানি করতে হয়, সব ধরনের তেল আমদানি করতে হয়, ডিজেল আমদানি করতে হয়, এলএনজি আমদানি করতে হয়। তো এই আমদানি করতে গিয়ে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা এখানে যায়। সরকারকে অনেক সময় ভর্তুকিও দিতে হয়, যদিও এখন বিপিসি লাভে আছে আমরা শুনি আর কি, কাগজে কলমে। তো এখন প্রশ্ন হচ্ছে যে একই তো সংকট, তার উপরে সরবরাহ ব্যবস্থায় পড়েছে বাধা। এবং এই বাধা শুধু সরবরাহ ব্যবস্থা না, যেই জায়গায় যুদ্ধ হচ্ছে এটাতে পুরো মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত। আমাদের কিন্তু ফরেন রেমিটেন্সের উপর একটা প্রেশার আসবে সামনে। এই সমস্ত পরিস্থিতিতে সরকারের উচিত ছিল একটা জাতীয় ঐক্যের ডাক দেয়া এবং এই সংকটটা কীভাবে মোকাবেলা করা যায় সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া। সরকার সেটা করে নাই। দুটো কারণে হয়তো সরকার করে নাই। সরকার হয়তো মনে করেছে যে এটাতে সে একাই সে সামাল দিয়ে উঠতে পারবে। আরেকটা হতে পারে সে অন্যদিকে প্রায়োরিটি দিয়েছে, তার কৃষক কার্ড, তার ফ্যামিলি কার্ড, এগুলোকে সে মনে করেছে এগুলোকে সামনে আনলে এটা আর খুব বেশি প্রাধান্য পাবে না। কিন্তু আজকে যখন তেলের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এটা যখন জনজীবনে প্রভাব ফেলছে, গাড়ি ভাড়া বাড়ছে, সাপ্লাই চেইনের খরচ বাড়ছে, আপনার নিত্য পণ্যের মূল্য বাড়ছে, তখন মানুষ কিন্তু সরকারকে আর মানে সেই ক্রেডিটটা দিবে না। কারণ আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন কতজনকে? ফ্যামিলি কার্ড দিয়েছেন না হয় 30,000 লোককে, কৃষক কার্ড দিয়েছেন কত হাজার লোককে। এখন তো যারা পায় নাই তারা তো আস্তে আস্তে অভিযোগ তুলবে যে এরা পেলো আমরা কেন পেলাম না, এক অংশ পেলো আমরা কেন পেলাম না। তার উপর যখন তার আরও মানে দ্রব্যমূল্য বাড়তি ইত্যাদি হবে এবং বিরোধী দল যখন, আপনি যখন সবাইকে সাথে নেবেন না, সবাই তো বিরোধিতা করবে, সবাই তো আপনার দোষটা ধরবে। আজকে যদি সরকার আমাদেরকে ডেকে, আমি আমাদের কথা বলছি না, ধরেন সবাইকে, সাংবাদিকদেরকে, অর্থনীতিবিদদেরকে, তারপর প্রযুক্তিবিদদেরকে, রাজনীতিবিদদেরকে, সবাইকে ডাকে কথা বলতো, তাহলে আমরা তখন বলতাম যে হ্যাঁ সরকার আমাদেরকে ডেকেছে, আমরা এটা তো জাতীয় সংকট, আসেন সবাই মিলে মোকাবেলা করি। তা আমরা এখন বলবো সরকারের এই ত্রুটি হচ্ছে। সরকার বলছে সংকট নাই, কিন্তু আমরা দেখি সর্বত্র সংকট। অফিস বন্ধ হয়ে যাচ্ছে 4টা বাজে, মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে 6টা বাজে, স্কুল বন্ধ করে দেওয়ার প্ল্যান চলছে, আপনার লোডশেডিং শুরু হয়েছে, আপনি দাম বাড়িয়েছেন, তো আপনার সংকট নাই কোথায়? আমি তো দেখি সর্বত্র সংকট। তখন আমরা বলবো যে সরকার প্রকৃত অবস্থা আড়াল করছে। এই সমালোচনা করা তখন আমাদের যৌক্তিক দায়িত্ব হয়ে যাবে। সেজন্য আমি মনে করি সরকার একটা সুযোগ পেয়েছে এই জাতীয় সংকটে সবাইকে নিয়ে বসে কিভাবে সমাধান করা যায়, সবাইকে নিয়ে বসে একত্রে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হয়। সরকার সেই সুযোগটা নেয় নাই। সামনে যদি নেয় নিতে পারে, কিন্তু মানুষ বলবে যে সে সব হারিয়ে এখন নিচ্ছে। তো আমি মনে করি যে এবারের সংকট ভবিষ্যতে মনে রাখবে। এখন দেখুন হামেরও কিন্তু একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এটা সিরিয়াস ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। এনিওয়ে,
সরকার অনেক কম্পিটেন্ট, সে একাই হয়তো অনেক কিছু করতে পারবে, তার মানে 2/3 পার্লামেন্টে তার অবস্থান আছে, তার 52% সাপোর্ট আছে, সে হয়তো সেই জোরে সে হয়তো ভাবছে যে সব কিছু উতরে যেতে পারবে। তো আমি মনে করি যে সরকার এই জিনিসটা জাতীয় ঐক্য সৃষ্টি করার সুযোগটা নিতে পারত। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক, কথা বলছিলাম আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সাথে দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপনের আজকের পর্বের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আলাপনে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।